বেশ অনেক বছর আগে কলকাতার হাতিমারা গ্রামে এক চরিত্রহীন মহিলা ছিল, যার স্বামী সন্তান থাকা সত্ত্বেও সে পরকীয়ায় জড়িয়ে পড়ে তারই স্বামীর আর্টিস্ট বন্ধু সহ আরো অনেকের সাথে। আর এই ব্যাপারে যখন তার পুলিশ ভাই তাকে শাসন করতে আসে, তখন সেখানেই তার মৃত্যু ঘটে। আর এর পর থেকে সেই মহিলাও হয়ে যায় নিখোঁজ। তাহলে কি নিজের অবৈধ প্রেমে বাধা দেওয়ায় সে নিজেই তার ভাইকে খুন করে পালিয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাস্টার মাইন্ড? সেটাই দেখব আজকের গল্প কাবেরী অন্তর্ধানে, যার শেষের টুইস্ট দেখে যে কারো গা শিউরে উঠবে। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদেরকে একটি গাড়ি দেখানো হয়। গাড়িটি যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো হাতিমারা। গাড়িটি তখন ওই পাহাড়ি এলাকার চা বাগানের মধ্যে রাস্তা দিয়েই যাচ্ছিল। তখনই আমাদেরকে দেখানো হয় গাড়িতে যাওয়ার মাঝপথে একটি সবজিওয়ালার ভ্যান থেকে সমস্ত সবজি নিচে পড়ে যায়। আর সেটি দেখেই সবজিওয়ালাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে বেরিয়ে আসে একটি মহিলা, আর তার নাম হলো নয়নতারা। সে আর তার গাড়ির ড্রাইভার মিলে সবজিওয়ালাকে সবজিগুলো উঠানোর জন্য সাহায্য করতে থাকে। কিছুক্ষণ পরই তাদের সামনে থেকে একটি পুলিশের গাড়ি আসতে থাকে। তো পুলিশের গাড়িও ঠিক সেখানে এসেই থামে, আর গাড়ি থেকে নেমে আসে দুইজন পুলিশ অফিসার। সেখানের হেড অফিসার হলো প্রীতম। তো তারা সবজিওয়ালার কাছ থেকে জানতে চাচ্ছিল যে তাকে কোন গাড়ি মেরে দিয়েছে এবং সেই গাড়ির নাম্বার প্লেট কি। তাদের মধ্যে এমন কথাবার্তা হচ্ছিল, তখনই পুলিশ কনস্টেবলটি প্রীতমকে নয়নতারার সাথে পরিচয় করিয়ে দেয়। কনস্টেবল বলে যে নয়নতারা হলো ওসি মৃন্ময়ের স্ত্রী। এই কথা জেনে প্রীতম নয়নতারার কাছে জানতে চায় যে তার স্বামীর খুনের তদন্ত তো এখনো চলছে, তাই না? নয়নতারা বলে যে আজকে 1 বছর হয়ে গিয়েছে। তারাই 1 বছরে প্রীতমকে নিয়ে মোট 3টা অফিসার এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনের জন্য এসেছে, কিন্তু কেউই সঠিক তদন্ত করতে পারেনি। প্রীতম বলে যে সে এবার দেখবে এই কেসটা। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের 1 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেদিন নয়নতারার কাছে তার স্বামীর মৃত্যুর খবর আসে। সে তার ননদ কাবেরীর হাজবেন্ড অমিয় আর কাবেরীর মেয়ে কঙ্কনাকে নিয়ে সেই স্পটে আসে। তখন সে মৃন্ময়কে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এটা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। তখন সেখানে পুলিশও এসেছিল ইনভেস্টিগেশনের জন্য। তো একজন পুলিশ অমিয়র কাছে আসে এবং তাকে বলে যে তারা কাবেরীর লিখে রাখা একটি চিঠি পেয়েছে। অমিয় তখনও জানতো যে কাবেরী তো বাসায়ই আছে, কিন্তু পুলিশ যখন চিঠিটা পড়ে সে অবাক হয়ে যায়। চিঠিতে লেখা ছিল যে অমিয় অনেক ভালো মানুষ, আর সে তার স্ত্রী হওয়ার কোনোভাবেই যোগ্য না। তাকে অনেক মানসিক ট্রমাও দিয়েছে সে, তাই এখন সে তাকে মুক্ত করে চলে যাচ্ছে। তারা যেন তাকে খোঁজার চেষ্টা না করে আর সবসময় ভালো থাকে। আর সে জানে তার মেয়ে এখন অনেক বেশি ছোট, সে বড় হতে হতে তাকে নিশ্চিত ভুলে যাবে। মানে একই সাথে নয়নের স্বামী মৃন্ময় মারা যায় এবং সেই দিন কাবেরীও কোথাও চলে যায়। তো এরপর দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে, আর এই গল্পে আমাদেরকে প্রায়ই পাস্টের দৃশ্য দেখানো হবে। যাই হোক, আমাদেরকে নয়নকে দেখানো হয়। সে একটি বাড়িতে আসে। সেখানে আমরা অর্ঘ্যকে দেখি। সে হলো একজন আর্টিস্ট। নয়নতারা সেখানে আসলে অর্ঘ্য তাকে একটি ছবি দেখায়, যেই ছবিটি হলো নয়নের স্বামী মৃন্ময়ের, আর আজ তার মৃত্যুবার্ষিকী। এরপর আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়। যেদিন খুন হয় সেদিন যখন পুলিশ এসে বাসা থেকে মৃন্ময়ের লাশটি নিয়ে যাচ্ছিল, তখন সেখানে অর্ঘ্য আসে। অর্ঘ্য অমিয়র কাছে জানতে চায় যে কিভাবে কি হলো, হঠাৎ করে কি এমন হলো যে মৃন্ময়ের এমন মৃত্যু হলো। অমিয় বলে যে সে আর নয়নতারা বাসায় ছিল না, তাই তারা জানে না কিভাবে কি হয়েছে। আর তাদের বাসার যেই কাজের লোক ছিল সে একটু পাড়ায় গিয়েছিল, তাই কেউই আসলে জানে না কিভাবে তার মৃত্যু হয়েছে। তো এরপরই তারা এখানে এসে দেখে মৃন্ময়ের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। তখনই সেখানে তাদের কাছে পুলিশ আসে এবং সে অমিয়র কাছে কাবেরীর একটি ছবি চায়, কারণ এই মৃত্যুর দিনেই কাবেরী গায়েব হয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই পুলিশের একটু সন্দেহ জাগে। যাই হোক, তো সে কাবেরীর ছবিটি আনতে যায়। তখন অর্ঘ্য পুলিশের কাছে জানতে চায় যে তারা এই কেসটি নিয়ে কি মনে করছে।
এটা কি কোনোভাবে আত্মহনন হতে পারে নাকি পরিকল্পিত খুন? পুলিশ বলে যে প্রথমে তো তারা মনে করেছিল যে এটা কোনো নকশাল বাহিনীর কাজ, কিন্তু তা না। আর তাছাড়া এটি কোনো আত্মহননও নয়, কারণ তার বন্দুক তার কোমরে ছিল। তখনই অমিয় কাবেরীর ছবি নিয়ে আসে। পুলিশ বলে যে যেহেতু কাবেরী এই একই দিনে এখান থেকে নিখোঁজ হয়েছে, তাহলে তাদের জন্য মৃন্ময় হত্যার প্রধান সাসপেক্ট ওই কাবেরী। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করতে হবে, তাহলে নিশ্চয়ই কিছু একটা জানা যাবে। এটা বলেই তারা ওখান থেকে চলে যায়। এরপর আমরা নয়নতারা আর মৃন্ময়ের ছেলে অরণ্যকে দেখতে পাই। সে বাইরে থেকে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। মৃন্ময়ের মৃত্যুবার্ষিকীর জন্য নয়নতারা তার বাড়িতেই শোক দিবস উপলক্ষে একটি সভার ব্যবস্থা করে। সেখানে নয়নতারার ছেলে অরণ্যও ছিল। এরপর আমরা নয়নের কথা দিয়ে বুঝতে পারি যে অর্ঘ্য হলো তাদের ফ্যামিলি ফ্রেন্ড, অর্থাৎ অর্ঘ্যর সাথে তাদের পুরো পরিবারের অনেক ভালো সম্পর্ক। যাই হোক, তো কিছুক্ষণ পর সেখানে সেই নতুন পুলিশ ইন্সপেক্টর প্রীতম আসে। সে নিজের ইচ্ছাতেই এখানে এসেছে, তাকে কেউই ইনভাইট করেনি। যাই হোক, তো সে এখানে এসেই মৃন্ময়ের ছবির সামনে ফুল দেয়। এরপর নয়নতারা মৃন্ময়কে নিয়ে কিছু কথা বলে। সে বলে যে মৃন্ময় অনেক নিষ্ঠার সাথে তার কাজ করত আর পুরো পরিবারকে আগলে রাখত, কখনো কারো কষ্ট হতে দেয়নি সে। এইসব কথা বলতে বলতেই নয়নতারা কান্না করতে থাকে। তো এরপরই সে তার ছেলে অরণ্যকে তার বাবাকে নিয়ে কিছু বলতে বলে। তখন দেখা যায় অরণ্যকে কিছুটা বিরক্ত মনে হচ্ছিল। তখন সে বলে তার মা যা বলেছে তাই। সে চায় তার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক আর তার আত্মা শান্তি পাক। এটুকু বলেই সে আবারও বসে পড়ে। আর এটা দিয়েই বোঝা যায় যে তার সাথে কোনো কারণে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। যাই হোক, এরপর অর্ঘ্য প্রীতমকে মৃন্ময় সম্পর্কে কিছু বলে এবং সে তাকে মৃন্ময়ের খুনকে নিয়ে অন্তত একটি তথ্য বের করতে বলে। সে যেন কেসটি একটু ভালোভাবে দেখে সেটাও বলে দেয়, কারণ কেউই এই পর্যন্ত কোনো কিছুই বের করতে পারছিল না। আর এটা নিয়ে অর্ঘ্যও অনেক বেশি আপসেট ছিল। তো এই সবকিছু শুনে প্রীতম বলে যে সে তার বেস্টটা দিয়ে ট্রাই করবে আর এই কেসের শেষ দেখে ছাড়বে। এরপর অমিয় কথা বলার জন্য ওঠে। সে তখন কাবেরীকে নিয়েও আপসেট ছিল, কারণ সে কোথায় চলে গেছে সেটা কেউই জানে না। আর এই 1 বছর ধরে পুলিশ কাবেরীকে এখনো খুঁজে বের করতে পারেনি। তো এরপরই আমাদেরকে কাবেরীর নিখোঁজ হওয়ার আগের দৃশ্য দেখানো হয়। কাবেরী অরণ্যকে নিয়ে অর্ঘ্যর বাসায় আসে। অরণ্য অর্ঘ্যর কাছে ছবি আঁকানো শিখত। তখন কাবেরী অর্ঘ্যর কাছে এসে তার সাথে কথা বলে। দেখা যায় কাবেরী অর্ঘ্যর সাথে আপনি আপনি করে কথা বলে। তখন সে তাকে বলে তুমি করে কথা বলো। যাই হোক, এরপর অন্য দিন দেখানো হয় আবারও কাবেরী অর্ঘ্যর সাথে কথা বলতে আসে। সে অর্ঘ্যকে বলতে থাকে যে সে আগে অনেক ভালো আর্ট করতে পারত আর এখন তার সেগুলো কিছুই করা হচ্ছে না। তার ছবি আঁকার অনেক শখ, তাই অরণ্যের সাথে সাথে সেও তার কাছে ছবি আঁকা শিখতে চায়। তো অর্ঘ্য এটা শুনে তাকেও তার কাছে ছবি আঁকা শিখতে আসতে বলে। আর তখন দেখানো হয় আবারও বর্তমানের দৃশ্য। নয়নতারা প্রীতমকে বলে যে কাবেরী একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল, সবার সাথে একটু বেশিই মিশে যেত। তখন অর্ঘ্যও বলে সে একটু খামখেয়ালিও ছিল। এই সব শুনে অমিয় বলে সে যেরকমই হোক, কিন্তু আইনের চোখে কাবেরী এখন নিখোঁজ, তাই সে কাবেরীকে খুঁজে পেতে চায়, সেটা যে করেই হোক। তারপর যা হয় দেখা যাবে। তো এরপর তারা 4 জন মিলে একসাথে বসে। প্রীতম বলে যে যেহেতু কাবেরী মৃন্ময়ের মৃত্যুর দিনে পালিয়েছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে সেই মৃন্ময়কে খুন করেছে। এই কথা শুনে অমিয় বলে যে এতটা ক্যালকুলেটেড খুন তো সিরিয়াল কিলাররাও করতে পারে না। তখন অর্ঘ্যও প্রীতমকে বলে যে সে যদি কাবেরীকে চিনত তাহলে সে এটা মনে করত না, সে খুবই অন্যরকম। অমিয় বলে যে কাবেরী অনেক কিছু শিখতে চাইতো আর করতেও চাইতো। সে অর্ঘ্যর কাছে ছবি আঁকাও শিখত, তারপর রান্না বান্না শিখত। আর এখানে হাতি মারাতে কিছুই নেই তেমন, তাই হয়তো সে আরো অনেক কিছু এক্সপ্লোর করার জন্যই এখান থেকে চলে গিয়েছে। তাছাড়া কাবেরী সবসময় বলতো যে এখানে তার দম বন্ধ হয়ে আসছে। এসব শুনে প্রীতম বলে যে এখানে যতদিন সে আছে ততদিন এই ভাই বোনের কেসের রহস্যটাকে বের করার সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা করবে। তার সাথে সাথে সে একজন গোয়েন্দাকেও এখানে ইনভেস্টিগেশনের জন্য পাঠানোর কথা বলেছে। যাই হোক, এরপর আমাদেরকে আবারও মৃন্ময়ের মৃত্যুর আগের দৃশ্য দেখানো হয়। দেখা যায় একটি লোক দৌড়ে সোজা অর্ঘ্যর বাসায় যায়
আর একটু পরেই সেখানে মৃন্ময় তার পুলিশ ফোর্স নিয়ে আসে। তারা আসলে সেখানে রেইড দিতে এসেছিল। মৃন্ময় তখন সোজা অর্ঘ্যর আর্ট রুমে চলে যায়। এখানে বলে দেই যে মৃন্ময় এটা তার সোর্স দিয়ে জানতে পেরেছিল যে অর্ঘ্যর বাসায় নকশাল বাহিনীরা আসে, কিন্তু সে সেখানে যেয়ে দেখে সেখানে অর্ঘ্যর স্টুডেন্টরা আর্ট শিখছে আর সবকিছু একেবারেই নর্মাল। অর্ঘ্য তখন তাদের স্টুডেন্টদের চলে যেতে বলে। এরপর সে মৃন্ময়কে বলে যে উল্টোপাল্টা খবর পেয়ে সে এখানে এসে তার স্টুডেন্টের সামনে তাকে অপমানিত করলো, যেটা তার একদমই উচিত হয়নি। তখন মৃন্ময় বলে যে এটা তার কাজ, তাছাড়া একদিন না একদিন তো সে ঠিকই সত্যিটা খুঁজে বের করতে পারবে। তখনই সে সেখানটা ঘুরে দেখছিল। সেই সময় অর্ঘ্য অরণ্যের আঁকা একটি ছবি মৃন্ময়কে দেখায় আর বলে যে এই ছবিটি তার ছেলে এঁকেছে, তার অনেক ট্যালেন্ট আছে। তো মৃন্ময় তখন আরেকটু ঘুরে তার বোন কাবেরীর একটা অসম্পূর্ণ ছবি দেখতে পায়। তাই সে অর্ঘ্যর কাছে জানতে চায় যে সে কাবেরীর এই ছবি কেন এঁকেছে। অর্ঘ্য তখন বলে যে সে তাকে চিনতে পারছে। মৃন্ময় বলে যে সে অনেক বড় আর্টিস্ট, তাহলে সেই হাতিমারাতে কেন পড়ে আছে? তার তো কলকাতা যাওয়া উচিত, সেখানে তার ট্যালেন্টের সবাই অনেক কদর করবে। খামোখা এখানে থেকে তার ট্যালেন্ট নষ্ট করার তো কোনোই মানে হয় না। তো এরপর আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়। প্রীতম অর্ঘ্যকে তার বাসায় লিফট দিচ্ছিল। তখন প্রীতম বলে যে সে তার বাসায়ও আসবে। এর উত্তরে অর্ঘ্য জানায় যে তার যখন ইচ্ছা তখন সে আসতে পারে, কোনোই সমস্যা নেই। সে তারপর বলে যে তার এখানে থাকতে থাকতে শহরে আর যেতে ইচ্ছা করে না, এই জায়গাটা তার কমফোর্ট প্লেস হয়ে গিয়েছে। তো তারা কথা বলতে বলতেই যাচ্ছিল, তখনই তারা রাস্তায় পাথর পড়ে থাকতে দেখে। আর এসব দেখে প্রীতম মনে করে যে এগুলো নিশ্চিত নকশাল বাহিনীর কাজ, তারাই হয়তো তাদেরকে আটকানোর চেষ্টা করছে। তখন অর্ঘ্য গাড়ি থেকে নেমে পাথরগুলো নির্ভয়ে সরিয়ে দেয়। আর এরপরই সে আবারও গাড়িতে এসে বসে। যাই হোক, পরদিন দেখানো হয় সেই গোয়েন্দা সেখানে চলে এসেছে। তার নাম হলো গোকুল, তার সাথে তার কুকুরও ছিল। এদিকে বাসায় নয়নতারা অরণ্যের কাছে জানতে চায় যে সে কেন কালকে সবার সামনে তার বাবাকে নিয়ে কিচ্ছু বলল না। অরণ্য বলে যে তার বাবা এবং তার রাজনৈতিক চিন্তাভাবনা এক ছিল না, তাছাড়া তার বাবা তার চেনা পরিচিত অনেক লোককে এনকাউন্টার করেছে। আর কারণটা কি ছিল? তাদের রাজনৈতিক চিন্তাধারা অন্যরকম ছিল, অর্থাৎ তারা নকশাল বাহিনী ছিল এর জন্য। আচ্ছা, এখানে একটু বলে রাখি, নকশাল বাহিনী হলো সেই গোষ্ঠী যারা জমির মালিকানাধীন পদ্ধতির পরিবর্তনের জন্য রাজনৈতিক বিপ্লবে বিশ্বাস করে। আর পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকেই এটির নাম নেওয়া হয়েছিল, যেখানে এটি শুরু হয়েছিল। যাই হোক, তো এই সব কারণে অরণ্য তার বাবাকে একদমই পছন্দ করত না। তো নয়নতারা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই না শুনে সেখান থেকে উঠে চলে যায়। এরপর নয়নতারার কাছে তাদের বাড়ির কাজের লোক এসে বলে যে তার সাথে একজন দেখা করতে এসেছে। তখনই তাদের বাসায় গোকুল আসে। গোকুলকে তারা আগে থেকেই চিনত, কারণ এর আগেই হাতিমারা থানায় তার পোস্টিং ছিল। আর তাকেই এখন ইনভেস্টিগেশন করার জন্য এখানে আবারও পাঠানো হয়েছে। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় অমিয় আর অর্ঘ্যকে। অমিয় অর্ঘ্যকে জানায় যে গোয়েন্দা গোকুল আবারও ফিরে এসেছে। এটা শুনে অর্ঘ্য বলে যে কেন আসলো? অমিয় বলে যে সে তাদের বাসায় বসে আছে, তাদের বাড়ির কেসটা ইনভেস্টিগেট করার জন্যই এসেছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন অর্ঘ্য এটা নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়। তো এরপরই নয়নতারা আর গোকুলকে দেখানো হয়। তারা বাসার ভেতরে এসে কথা বলে। গোকুল নয়নতারার কাছে জানতে চায় যে তার সাথে তার ননদ কাবেরীর সম্পর্ক কেমন ছিল। নয়নতারা তাকে জানায় যে তাদের মধ্যে সম্পর্ক ভালোই ছিল, তেমন কোনো সমস্যাই তো ছিল না কখনো। তো এরপর গোকুল তার কাছে আরো জানতে চায় যে তার সাথে তার স্বামীর সম্পর্ক কেমন ছিল। নয়নতারা জানায় তাদের সম্পর্কও বেশ ভালো ছিল। তো এরপর গোকুল বলে তার ছেলে অরণ্যকে অর্ঘ্যর কাছে প্রথমে ছবি আঁকতে সেই নিয়ে যেত, কিন্তু এরপরে সে না যে কেন অরণ্যকে কাবেরীর সাথে সেখানে পাঠাতো সে, এটা দিয়ে সে কাবেরীর সাথে অর্ঘ্যর প্রেমের সম্পর্ক থাকতে পারার কথাই ইঙ্গিত করে। আর এই ব্যাপারটা বুঝতে পেরে নয়নতারা বিস্মিত হয়ে যায়। তখন আমাদেরকে আগের কিছু দৃশ্য দেখানো হয়। অর্ঘ্য কাবেরীকে সামনে বসিয়ে রেখে তার ছবি আঁকছিল। তখনই সেখানে গোয়েন্দা গোকুল আসে। গোকুল আসাতে তারা দুইজনই কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। গোকুল তখন এসে কাবেরীর কাছে জানতে চায় যে সে কি কোনো মডেল নাকি কোনো স্টুডেন্ট। এই প্রশ্ন শুনে অর্ঘ্য আর কাবেরী দুজনেই অনেক বেশি রাগ করে। আর তখনই গোকুল
তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে এইটা সন্দেহ করে বসে। তার সাথে সাথে তারা নকশালের লোক হতে পারে এটাও সন্দেহ করে। যাই হোক, এই ঘটনাতে বিরক্ত হয়ে অর্ঘ্য পুলিশ স্টেশনে যায় এবং সেখানে যেয়ে সে মৃন্ময়ের সাথে দেখা করে। সে মৃন্ময়কে বলে যে সে গোয়েন্দা গোকুলের বারবার তার বাসায় আসা নিয়ে অনেক বেশি বিরক্ত হচ্ছে। সে বারংবার কোনো কারণ ছাড়া তার বাসায় হুটহাট করে ঢুকে পড়ছে, যা তার একেবারেই পছন্দ না। এতে করে তো তার আর্ট স্টুডিওর নাম খারাপ হচ্ছে। আর তারা যদি তাকে নকশাল মনে করে থাকে তাহলে তারা ভুল বুঝছে, কারণ তার রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর এখানে বলে দেই যে এটার বুঝতে বাকি নেই যে তারা আসলেই পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল, অর্থাৎ কাবেরী আর অর্ঘ্য। যাই হোক, তো মৃন্ময় তখন তাকে লিখিত অভিযোগ দিয়ে যেতে বলে, আর সে তাকে তার সব স্টুডেন্টদের ছুটিও দিয়ে দিতে বলে। এরপর রাতের বেলা দেখা যায় মৃন্ময় প্রচন্ড মাথা গরম নিয়ে বাসায় আসে। তার এই অবস্থা দেখে নয়নতারা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে জানায় যে গোকুল তাকে বলেছে যে অর্ঘ্যর আর্ট ক্লাসে কি কি হচ্ছে। সে কাবেরী আর অর্ঘ্যকে ইটিস পিটিস করতে দেখেছে। আর তাছাড়া সে এটাও বলেছে যে কাবেরী নাকি কোনোভাবে নকশালের সাথে জড়িত হতে পারে। তো এসব শুনে নয়নতারা তাকে বলে কাবেরীর বিষয়টা অমেয়র উপর ছেড়ে দিতে, কিন্তু সে অনেক বেশি রেগে থাকে। তবে নয়নতারার কথায় সে অমিয়কে এই ব্যাপারে কিছুই জানায় না। তাদের স্বামী স্ত্রীর ব্যাপার তারাই বুঝে নিক, সেই অপেক্ষাই করে তারা। এরপর আমাদেরকে প্রীতমকে দেখানো হয়। সে অর্ঘ্যর আর্ট ক্লাসের সেই দৌড়ে যাওয়া ছেলেটাকে ধরে ফেলে। ছেলেটির নাম হলো বিজন। যাই হোক, তাকে তারা থানায় নিয়ে আসে। তখনই সেখানে গোয়েন্দাও আসে। গোকুল তো তাকে দেখেই চিনতে পারে আর বলে যে তার বোন ছাদ থেকে লাফ দিয়ে মারা গিয়েছিল, তাই না? বিজন বলে হ্যাঁ। তো এরপর সে তখন প্রীতমকে বিজনকে ঠিক করে ইন্টারোগেশন করতে বলে আর ওখান থেকে চলে যায়। এরপর আবারও আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। মৃন্ময় তাদের তিনজনকে একসাথে নিয়ে অমিয়কে বলে যে সে যেন কাবেরীকে অর্ঘ্যর বাসায় যেতে না দেয়। কাবেরী বলে যে অমিয় তার কথা শুনবে না, কারণ তার বিবেচনা তার মতো না। তাছাড়া সে ওখানে যাবে কারণ তার ওখানে যেতে ভালো লাগে। মৃন্ময় বলে যে তার আর্ট ভালো লাগে নাকি আর্টিস্টকে ভালো লাগে। এটা শুনেই তো নয়নতারা মৃন্ময়কে চুপ করতে বলে এবং আরো বলে যে এই কথা অর্ঘ্য শুনলে কি মনে করবে। তখন কাবেরী বলে যে তার এত অর্ঘ্য কি মনে করবে এই দিকে খেয়াল কেন? তাছাড়া সে তো আর্ট শিখতে যায়, কিন্তু সে ওখানে কি করতে যায়? আর সে কেনই বা অর্ঘ্যর জন্য খাবার পাঠায়? নয়নতারা তখন বলে যে সে কি বলতে চাচ্ছে। এখন গরম মাথায় সে যা না তাই বলছে। এর জন্য সে অমিয়কে তাকে নিয়ে রুমে যেতে বলে। এরপর মৃন্ময় রাগ হয়ে কাবেরীকেই বাসা ছাড়তে বলে, কারণ তার কাবেরীর এসব আচরণ একদম পছন্দ হচ্ছিল না। এরপর আবারও বর্তমানে আসি। বিজনের আটক হওয়ার খবর পেয়ে অর্ঘ্য পুলিশ স্টেশনে আসে। সে প্রীতমের কাছে জানতে চায় যে তারা বিজনকে কেন ধরেছে। প্রীতম বলে যে তারা তাদের ব্যাগ চেক করে বুঝতে পেরেছে যে সে নকশালের, এর জন্য তারা তাকে ধরেছে। তখন সে প্রীতমের কাছে বিজনের সাথে কথা বলার পারমিশন চায়। প্রীতম তাকে পারমিশন দিলে সে তার সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে তাকে তারা আরো মারবে, সে যেন তার পরিবারের কথা না ভাবে, তাদেরকে সে দেখে রাখবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তার মানে অর্ঘ্য নিশ্চয়ই নকশালের সাথে জড়িত। যাই হোক, এইদিকে অর্ঘ্যর বাড়িতে গোকুল যায়। সে সেখানে অর্ঘ্যর আসার জন্যই অপেক্ষা করছিল। আর তখনই আমাদেরকে অর্ঘ্যর বাবাকে দেখানো হয়। সে প্যারালাইজড ছিল, কোনো কথা বলতে পারত না, শুধু তার পাশে থাকা একটা সুইচ দিয়ে সাউন্ড করত। তো সে গোকুলের কথা কিচ্ছু বুঝতে পারছিল না, কিন্তু সে বোঝার চেষ্টা করছিল। এরপর আমাদেরকে নয়নতারাকে দেখানো হয়। তাদের কাছে একটি চিঠি এসেছিল। চিঠিটি ছিল অরণ্যর চাচার। তারা কলকাতাতেই থাকতো। আর তাদের এই অবস্থা দেখে তারা তাদেরকে হাতিমারা থেকে কলকাতায় আসতে বলে। আরো বলে যে তারা এখানে আসলে তারা অরণ্যকে সেখানের ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে প্রীতমকে দেখানো হয়। সে অর্ঘ্যকে কল করে বলে যে তার স্টুডেন্ট বিজন পয়জন খেয়ে মারা গেছে। তখন আমাদেরকে দেখানো হয় অর্ঘ্য একটি তাবিজ বিজনের সামনে ফেলে এবং তার মধ্যে পয়জন ছিল। আর তখন বিজনও তার এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করে। তার মানে হলো আসলে এত কিছুর মূলে অর্ঘ্যই রয়েছে। সে নকশালের লোক এবং সে বিজনকে আত্মহনন করতে বলে, যাতে করে তাদের সত্যিটা কখনো কারো সামনে না আসে। আর বিজনের মাইন্ড সে এমন ভাবে ওয়াশ করে যে সে তার কথায় রাজিও হয়ে যায়।
যাই হোক, এরপর আমাদেরকে অমিয় আর কাবেরীর আগের দৃশ্য দেখানো হয়। অমিয় কাবেরীকে এসে বলে যে তাদের মেয়েটা তো বড় হচ্ছে, তাই তাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। তখন সে কাবেরীর কাছে জানতে চায় যে সে যে মৃন্ময়কে বলল যে সে নুড পেইন্টিং করিয়েছে অর্ঘ্যকে দিয়ে, তা সেখানে তার মুখ নেই তো। এটা শুনে কাবেরী অনেক হাসতে থাকে এবং বলে যে সে কোনো নুড পেইন্টিং করায়নি, সে এটা তার দাদা অর্থাৎ মৃন্ময়কে জ্বালানোর জন্য বলেছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে অমিয় কোনো কিছুতেই কাবেরীকে কিচ্ছু বলতো না। যাই হোক, আবারও বর্তমানে আসি। অর্ঘ্য নয়নতারাদের বাসায় যায় এবং তাদেরকে বিজনের মৃত্যুর কথা জানায়। সে বলে যে বিজনের মৃত্যু সায়ানাইড খাওয়ার ফলে হয়েছে, অর্থাৎ সে আত্মহনন করেছে। যাই হোক, এরপর নয়নতারা তাকে জানায় যে অরণ্য আর তার কাছে ছবি আঁকা শিখতে যেতে পারবে না, কারণ তাকে কলকাতার ইউনিভার্সিটিতে ভর্তি করা হবে। সে এখন থেকে সেখানেই পড়াশোনা করবে। অমিয়ও তখন বলে যে কাবেরী সবসময় চেয়েছিল যেন কঙ্কনা কলকাতায় ভালো জায়গায় পড়ে, তাই তারা পুরো ফ্যামিলি মিলে কলকাতা শিফট হওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। তখনই অর্ঘ্য নয়নতারার দিকে কেমন একটা করে যেন তাকিয়ে থাকে। যাই হোক, এরপর গোকুলকে দেখানো হয়। সে আবারও অর্ঘ্যর সাথে কথা বলতে তার বাসায় যায়। তখন সে অর্ঘ্যর বাবার কেয়ারটেকারের সাথে কথা বলতে থাকে এবং তার সাথে তার কুকুরটাও ছিল। কুকুরটি তখন একটি জায়গা থেকে তার বন্দুকের মতো হুবহু একটি মাটির বন্দুক গালে করে নিয়ে আসে। এটা দেখে কেয়ারটেকার সন্দেহ এড়ানোর জন্য বলতে থাকে যে অর্ঘ্য কত ভালো কারিগর যে সে একদম নিখুঁতভাবে একটি মাটির বন্দুক বানিয়েছে। কিন্তু গোকুলের তো সন্দেহ আরো বাড়তেই থাকে। গোয়েন্দার চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? যাই হোক, এরপর সে অর্ঘ্যর বাবার সাথে কথা বলে এবং তাকে জোরপূর্বক কথা বলানোর চেষ্টাও করে। সে তার কোনো কথাই বুঝতে পারে না এবং এটা নিয়ে অনেক বেশি বিরক্ত হতে থাকে। তখন এই ঘটনা বাইরে থেকে অর্ঘ্য দেখে ফেললে তার গোকুলের উপর অনেক বেশি রাগ হয় আর সে গোকুলকে তাকে আর তার বাবাকে বিরক্ত করতে মানা করে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর দেখানো হয় পাস্টের দৃশ্য। কাবেরীর কথা শুনে রেগে গিয়ে মৃন্ময় অর্ঘ্যর বাসায় যায় এবং সেখানে তার আর্ট স্টুডিওতে ঢুকে সে কাবেরীর নুড পোর্ট্রেট খুঁজতে থাকে। অর্ঘ্য তখন তাকে বলতে থাকে যে তার কাছে এমন কোনো ছবি নেই, সে তো এমন কিছু আঁকেইনি। মৃন্ময় তখন তার কোনো কথাই শোনে না এবং তাকে একভাবে গালিগালাজ করতে থাকে। স্বাভাবিকভাবেই তার প্রচন্ড রাগ হয়েছিল। তো এরপর অনেক খোঁজাখুঁজি করেও কিচ্ছু না পেলে মৃন্ময় সেখান থেকে চলে যায়। তখনই অর্ঘ্য কাবেরীর সাথে দেখা করে এবং তাকে নিয়ে গাড়িতে করে চলে যায় জঙ্গলের ভিতর। আর শুনশান একটি জায়গায় গিয়ে সে কাবেরীকে অনেক বকাঝকা করতে থাকে। সে তাকে বলে যে সে কেন মৃন্ময়কে ছবির ব্যাপারে মিথ্যা কথা বলল। সে তো তার ওরকম কোনো ছবিই আঁকেনি। এখন তার জন্য মৃন্ময় তাকে খারাপ ভাবছে আর তার সাথে খারাপ আচরণও করেছে। তো তার এসব বকা শুনে কাবেরী একভাবে কান্না করতে শুরু করে দেয়। তার খুব খারাপ লাগে। তখন অর্ঘ্য বলে যে মেয়েদের শেষ হাতিয়ার হলো কান্না, আর সে তাই করছে। এই কথা শুনে কাবেরী আরো বেশি কাঁদতে থাকে। তখনই অর্ঘ্য তাকে জড়িয়ে ধরে আর এটা দেখেই বোঝা যায় যে সত্যি সত্যি তাদের সম্পর্ক চলছিল আর সেটা বেশ ভালোভাবেই। যাই হোক, এরপর আমাদেরকে অমিয়কে দেখানো হয়। সে নয়নতারার কথায় অর্ঘ্যকে খাবার দেওয়ার জন্য তার বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে দরজা বন্ধ দেখতে পায়। তখন সে সেখানে দেখে যে অর্ঘ্য আর কাবেরী একই বিছানায়, তারা ইন্টিমেট হয়েছে। এটা দেখে তো সে একেবারেই থ হয়ে যায়। সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না। তার তো প্রচন্ড রাগ হয়, কিন্তু সে তাদেরকে কিচ্ছু না বলে খাবারটা নিয়ে আবারও বাসায় ফিরে আসে। সে কাবেরীকে কখনো কিছুই বলতো না, কিন্তু সে যে এই পর্যন্ত চলে যাবে সেটা তো অমিয় কখনো বুঝতেও পারেনি। যাই হোক, তো সে বাসায় ফিরে আসলে নয়নতারা তার কাছে জানতে চায় তার কি হয়েছে, কারণ তাকে দেখতে বেশ অস্বাভাবিক লাগছিল আর তার হাতে সেই টিফিন বক্সটাও ছিল। তাই নয়নতারা তাকে জিজ্ঞেস করে সে এটা না দিয়ে চলে আসলো কেন, কিন্তু অমিয় দেখা যায় তাকে কোনোই উত্তর দেয় না আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। তার তো ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছিল। এদিকে আবারও অর্ঘ্য আর কাবেরীকে দেখানো হয়। তারা পাশাপাশি শুয়েছিল। তখন তারা দুজনে কথা বলতে থাকে। কাবেরী অর্ঘ্যর কাছে জানতে চায় যে সে কি তাকে ভালোবাসে। অর্ঘ্য তাকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে। তখন কাবেরী বলে যে তাহলে তারা এই হাতি মারাতে কেন পড়ে থাকবে আর এই লুকিয়ে লুকিয়ে আর কতদিন সম্পর্ক রাখবে। তাদের উচিত এখান থেকে পালিয়ে দূরে কোথাও চলে যাওয়া। এইভাবে জীবনযাপন করতে তার আর ভালো লাগে না।
তো দেখা যায় অর্ঘ্য তার কথায় রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাই হোক, এরপর কাবেরী তার বাসায় ফিরে আসে। তো এখানে আসার পর সে আর অমিয় দরজা আটকে এক প্রকার মারামারি করতে থাকে। অমিয় তো তার উপর অনেক বেশি রেগেছিল, আর এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। যে কোনো স্বামী এমন দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না। কিন্তু দেখা যায় তখন কাবেরী অনুশোচনা না করে উল্টো তার সাথেই ফাইট করতে থাকে। তখনই মৃন্ময় বাসায় ফিরে আসে আর তাদের মারামারির শব্দ শুনে তাদেরকে দরজা খুলতে বলে, কিন্তু তারা এরপরেও দরজা খোলে না। তখন সে নয়নতারার কাছে কি হয়েছে সেটা জানতে চায়, কেন তারা এভাবে মারামারি করছে। নয়নতারা তখন তাকে জানায় যে অমিয় অর্ঘ্য আর কাবেরীকে একসাথে ইন্টিমেট হতে দেখেছে, এ কারণেই সে খুব ভেঙে পড়েছে। এইসব নিয়েই তাদের মধ্যে মারামারি হচ্ছে। এই কথা শুনে তো মৃন্ময়ের মাথা কাজ করে না, তার প্রচন্ড রাগ হতে থাকে। আর তখনই সেখানে তাদের হাউস হেল্প আসে এবং সে মৃন্ময়কে বলে যে অমিয় আর কতদিন সহ্য করবে, তাছাড়া কঙ্কনা তো অমিয়র বাচ্চা না। এই সব কথা শুনে তো মৃন্ময়ের উপর যেন আকাশ ভেঙে পড়ে। সে এসব কি কথা শুনছে, তার বোন এমন সে তো কখনো চিন্তাও করেনি। নয়নতারা তখন তার মেয়েটকে এখান থেকে চলে যেতে বলে। তখন মৃন্ময় নয়নতারার কাছে মেয়েট কি বলল সেটা জানতে চায়, সে কি আসলেই সত্য বলল। তখন নয়নতারা না পারতে তাকে সত্যিটা জানায় এবং বলে যে হ্যাঁ, আসলেই কঙ্কনা অমিয়র মেয়ে না, সে হলো অর্কর মেয়ে, আর অর্ক হলো অর্ঘ্যর বড় ভাই, অর্থাৎ কাবেরীর সম্পর্ক অর্ঘ্যর বড় ভাইয়ের সাথেও ছিল। এই কথা শুনে মৃন্ময় অনেক বেশি ভেঙে পড়ে। সে তো ভাবতেই পারেনি কাবেরী এতটা নিচে নেমে যাবে। তখন অমিয় আর কাবেরীর ঝগড়া চলতেই থাকে। তো এই ঝগড়ার এক পর্যায়ে কাবেরী অমিয়কে বলে যে সে তাকে চিট করেছে, বেশ করেছে, আর তা না করে সে কি করত। অমিয় তার চেহারা আয়নাতে কি দেখেছে? তাকে দেখে কে তার সাথে চিট না করে থাকতে পারবে? কতটা কষ্ট দিয়ে সে অমিয়কে এই সব কথা বলতে থাকে। অমিয় এই সবে খুবই কষ্ট পায়। যাই হোক, এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আজ অরণ্যর কলকাতা যাওয়ার দিন। তো অমিয়, নয়নতারা এবং অর্ঘ্য মিলে তাকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিতে যায়। তখন অর্ঘ্য অরণ্যকে একটি মিষ্টির প্যাকেট আর একটি বইয়ের প্যাকেট দেয় এবং তাকে এটা তার বোন নীলাঞ্জনাকে দিতে বলে। তার বোন নীলাঞ্জনা কলকাতাতেই থাকতো, কিন্তু অরণ্য তো জানতো না যে এই বইয়ের মধ্যে আসলে কি আছে। আর অর্ঘ্য ইচ্ছা করেই তাকে ফাঁসানোর চেষ্টা করে। যাই হোক, বইয়ের মধ্যে কি আছে তা তো আমরা পরেই জানতে পারবো। তো এরপর অরণ্যের বাস ছেড়ে দেয় এবং সে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে প্রীতম এবং গোকুলকে দেখানো হয়। তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে অর্ঘ্যের বাসা সার্চ করতে আসে, কিন্তু সেখানে তারা অর্ঘ্যকে খুঁজে পায় না। তো এরপর তারা সার্চ করার জন্য সোজা চলে যায় অর্ঘ্যর স্টুডিওতে। সেখানে গিয়ে তারা বেশ খোঁজাখুঁজির পর বন্দুক বানানোর কিছু ছাঁচ পায়, যেটি দেখে তাদের আরও সন্দেহ হয়। এরপর তারা এই সব এভিডেন্স গুছিয়ে নেয়। তবে সেখানে গোকুল থেকে যায় আর প্রীতম বের হয়ে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ তারা অরণ্যকে কোনোভাবে কলকাতা যাওয়া থেকে আটকাতে চাচ্ছিল। আর এর কারণ হলো অরণ্য অর্ঘ্যর স্টুডিওতে আর্ট শিখতে আসতো, তাই তাদের ধারণা অরণ্যও তার সাথে জড়িত থাকতে পারে। এটা ভেবেই সে যেতে থাকে, কিন্তু পথে সে নয়নতারা আর অমিয়র গাড়ি পায়। তাই সে তাদের কাছে জানতে চায় যে অরণ্যর বাস কি ছেড়ে দিয়েছে। তারা জানায় হ্যাঁ, তার বাস তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। এটা শুনে প্রীতম ভাবতে থাকে সে এখন কি করবে। তো এরপরই সে চলে আসে পুলিশ স্টেশনে। আর কোনো উপায় না পেয়ে রাস্তায় থাকা পুলিশদের ফ্যাক্স করে অরণ্য সম্পর্কে সে ইনফর্ম করে এবং তাদেরকে পথেই অরণ্যকে আটকে ফেলতে বলে। অন্যদিকে অর্ঘ্যর বাসায় গোকুল তার বাবার সাথে আবারও দেখা করে। সে তাকে গিয়ে বলে যে সে তাকে কিছু প্রশ্ন করবে আর সেটার উত্তর সে বেল বাজিয়ে দিবে। তো প্রথমেই সে জানতে চায় যে কাবেরীর কথা কি তার মনে আছে। তখন দেখা যায় অর্ঘ্যর বাবা এতে বেল বাজায়। এরপর সে তার কাছে জানতে চায় সে কি তার নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানে, তাছাড়া কাবেরী কি এই বাড়িতে আছে নাকি অন্য কোথাও আছে। কিন্তু অর্ঘ্যর বাবা আবারও উত্তেজিত হয়ে যায় আর সে বারবার বেল বাজাতে থাকে। তখন গোকুল বুঝতে পারে না যে সে কি করবে। যাই হোক, অন্যদিকে অর্ঘ্য তার বাসায় ফিরে এসে দেখতে পায় সেখানে গোকুলের কুকুরটি রয়েছে, আর এটা দেখেই সে বুঝে যায় যে এখানে গোকুল এসেছে। তো তখনই গোকুল তার বাসা থেকে বেরিয়ে আসে আর অর্ঘ্যকে লিগ্যাল নোটিশ দেখায়
এবং বলে যে এখন থেকে সে যখন চাইবে তখনই তার বাসায় ইনভেস্টিগেশন আর সার্চ করার জন্য আসতে পারবে। এটা বলেই সে চলে যায়। তখনই অর্ঘ্য সেখানে পড়ে থাকা সেই গোকুলের কুকুরের খোঁজা বন্দুকটি দেখতে পায়। এটা দেখেই তো সে চিন্তায় পড়ে যায় এবং তাড়াতাড়ি করে তার স্টুডিওর দিকে যেতে থাকে। এরপর আমাদেরকে চেক পয়েন্টে দাঁড়িয়ে থাকা পুলিশকে দেখানো হয়। তারা অরণ্যকে ধরার জন্যই দাঁড়িয়েছিল। তখনই তারা একটি বাস আসতে দেখলে সেটিকে থামিয়ে দেয় এবং সেখানে তারা অরণ্যকে পায়। অরণ্যকে পেয়ে তারা ধরে থানায় নিয়ে যাচ্ছিল। তখনই তারা অর্ঘ্যর দেওয়া সেই বইয়ের মধ্যে একটি গান খুঁজে পায়, যেটি দেখে তারা শিওর হয়ে যায় যে অরণ্য নকশাল বাহিনীর সদস্য। তবে বেচারা তো এই সম্পর্কে কিছুই জানতো না। তো এরপর তারা প্রীতমকে কল করে জানিয়ে দেয় যে তারা অরণ্যকে ধরে ফেলেছে। প্রীতম তখন তাদেরকে অরণ্যকে নিয়ে হাতিমারা থানায় আসতে বলে। তো এরপরই রাস্তায় তাদের একটু নিচে নামতে হলে সবাই মিলেই গাড়ি থেকে নিচে নামে, আর সেই সুযোগেই অরণ্য সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সে পুলিশ অফিসারদেরকে কোনোভাবে চকমা দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে, কারণ সে এভাবে তার ক্যারিয়ার নষ্ট হতে দিতে পারে না। এদিকে আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়। অর্ঘ্য কাবেরীর সাথে ছিল। তারা মিলে কখন কিভাবে পালিয়ে যাবে সেটা নিয়েই পরিকল্পনা করতে থাকে। কাবেরী তাকে বলে যে আজ তার বাসায় কেউ থাকবে না। তো দেখা যায় কিছুক্ষণ পরই অর্ঘ্যর কাছে একটা কল আসে। তো এই কল কেটে সে কাবেরীকে বলে যে মৃন্ময় অর্থাৎ কাবেরীর ভাই তার ভাই অর্ককে ধরে ফেলেছে। তখন সে কাবেরীকে বলে যে তার আর এখানে থাকা ঠিক হবে না, সে তার বাড়িতে যাক, সেটাই তার জন্য উচিত হবে। তো এরপর প্ল্যান অনুযায়ী সে তার বাসার নিচে যেয়ে তাকে হর্ন দিবে, আর সে তখনই নিচে নেমে আসবে। কাবেরীও তখন তার কথা মতো বাড়িতে চলে যায়। আর তখন অর্ঘ্য একা একা কাঁদতে থাকে, কারণ তার ভাইয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। সেই সময় দেখানো হয় মৃন্ময় অর্ককে ধরে নিয়ে যায়। তাকে ধরার কারণ হলো তার সাথে কাবেরীর সম্পর্ক। মৃন্ময় তাকে ক্রস ফায়ার করার জন্য জঙ্গলে নিয়ে আসে। তখন সে তাকে বন্দুকের নিচে রেখে তার কাছে জানতে চায় যে কঙ্কনার বাবাকে। তখন অর্ক বলে যে কঙ্কনার বাবাকে এটা তো সে নির্দিষ্ট করে বলতে পারবে না, তার বাবা যে কেউ হতে পারে। সে এখনো শিওর না যে সে যাকে তার সন্তান মনে করছে তার জন্মের পেছনে কে আছে। মৃন্ময় তখন তাকে বলে যে কিন্তু তার মৃত্যুর পেছনে কে আছে তা সে এখনই জানতে পারবে। এটা বলে সে তখন জিদের বসে অর্ককে পরপর 3টা গুলি করে বসে আর সেখানেই মেরে ফেলে। আর এইদিকে বর্তমান দৃশ্যে পুলিশ অরণ্যকে থামাতে না পেরে তাকেও গুলি করে মেরে ফেলে। অর্থাৎ অর্ঘ্য তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই অরণ্যকে ফাঁসিয়ে তার মৃত্যুর পরিকল্পনা করেছিল, যাতে সে সাকসেসফুলও হয়। আর এরই মাধ্যমে অর্ঘ্যর প্রতিশোধ শেষ হয় এবং সে তার আর্ট স্টুডিওতে এসে সমস্ত প্রমাণাদি জ্বালিয়ে দিতে থাকে। যাই হোক, এরপর অরণ্যর মৃত্যুর খবর তারা প্রীতমকে জানায়। প্রীতম এটা শুনে অনেক অবাক হয়ে যায় এবং বেশ আপসেটও হয়, কারণ সে বুঝতে পারছিল না সেই খবরটা কিভাবে অরণ্যর মা অর্থাৎ নয়নতারাকে জানাবে। এরপর সে তখন তার পুলিশ ফোর্সকে অর্ঘ্যর বাসা চারিদিক থেকে ঘিরে ফেলতে বলে, যাতে কেউ সেখান থেকে বের হতে না পারে। এরপর আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়, আর এই দিনটি আমাদের সামনে সকল রহস্যের খোলাসা করবে। যাই হোক, কাবেরী অর্ঘ্যর সাথে পালানোর জন্য তার বাসায় তাড়াতাড়ি করে আসে এবং তার সুটকেস গুছাতে থাকে। তখনই সে তাদের হাউস হেল্পকে ডেকে তার কাছে জানতে চায় বাসার সবাই কখন বেরিয়েছে। মেয়েটি বলে যে তারা মাত্রই বেরিয়েছে। তখন সে তাকে টাকা দিয়ে গোয়ালপাড়া থেকে দুধ কিনে আনতে বলে। সে তখন তার কাছে জানতে চায় যে সে ব্যাগ কেন গুছাচ্ছে, কোথায় যাবে সে। এই কথা শুনে কাবেরী তাকে বকা দেয় আর বলে যে সে এত কথা কেন বলছে, সে তাকে যা করতে বলেছে সে তাই করতে যাক না। কিন্তু মেয়েটি তখন ভালোভাবেই বুঝতে পারে যে কাবেরী হয়তো কোথাও পালিয়ে যাচ্ছে, তাই সে গোয়ালপাড়াতে না যেয়ে সোজা এই খবর জানাতে চলে যায় থানায় কাবেরীর ভাই মৃন্ময়ের কাছে। সে মৃন্ময়কে যেয়ে বলে যে কাবেরী অনেক কান্না করছিল এবং সে কোথাও হয়তো চলে যাচ্ছে। সে তাকে ব্যাগও গুছাতে দেখেছে। মৃন্ময় তো এটা শুনেই তাকে গোয়ালপাড়া যেতে বলে, আর সে নিজে বাসার দিকে যায়। আর বাসায় যেই সে কাবেরীকে নিচে নামতে দেখে আর সাথে সাথেই তাকে ধরে নিয়ে উপরের তলায় উঠায়।
কাবেরী তখন তাকে বলে সে যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু মৃন্ময় তাকে ছাড়ে না। তখন কাবেরী বলে যে সে জানে যে সে অর্ককে কেন মেরেছে। কাবেরী তাকে ভালোবাসতো আর কঙ্কনার বাবা সে, এটা জেনেও সে অন্যায়ভাবে তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে তো মৃন্ময়ের মাথা খারাপ হয়ে যায় এবং সে কাবেরীর গলা টিপে ধরে যে এত অপরাধ করার পরও সে কিভাবে এত উঁচু গলায় কথা বলছে। তখনই দেখা যায় পেছন থেকে কেউ একজন তাকে গুলি করে দেয়, আর সেই একজন আর কেউ নয়, সেই অর্ঘ্য। অর্ঘ্য তাকে একটি গুলি করার পর সে চুপচাপ কাবেরীকে ব্যাগ নিয়ে তার গাড়িতে গিয়ে বসতে বলে। কাবেরী সেখান থেকে চলে গেলে অর্ঘ্য কবিতা বলতে বলতে মৃন্ময়কে মোট তিনটা গুলি করে। এখানেও সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নেয়। এদিকে প্রীতমের এই সব ঘটনার জন্য অনেক মন খারাপ ছিল, তাও তাকে তো তার ডিউটি করতেই হবে। তাই সে নয়নতারাদের বাসায় যায় তাদেরকে জানানোর জন্য। সে তাদের বাসায় যেয়ে বলে যে নয়নতারাকে পুলিশ স্টেশনে আসতে হবে। নয়নতারা তখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সে প্রীতমের কাছে জানতে চায় যে সে কেন পুলিশ স্টেশনে যাবে, তার ছেলের কি হয়েছে। প্রীতম তখন তাকে বলে যে তার ছেলে অরণ্য পুলিশের গুলিতে নিহত হয়েছে। এটা শুনে একটি মায়ের যা অবস্থা হওয়ার সেটাই হচ্ছিল নয়নতারার সাথেও। সে কোনো মতেই মেনে নিতে পারছিল না যে তার ছেলে আর বেঁচে নেই। তাই এই খবরে সে একদম ভেঙে পড়ে। এরপর অমিয় আর নয়নতারাকে প্রীতম থানায় নিয়ে আসে। সে তাদেরকে জানায় অরণ্যর মৃত্যুর জন্য অর্ঘ্য দায়ী, এটা তারা বুঝতে পেরেছে, আর সে ইচ্ছে করেই তার ছেলেকে ফাঁসিয়েছে। নয়নতারা তখন অর্ঘ্যর সাথে দেখা করার জন্য তার বাসায় যেতে চায়। তখন আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়। অর্ঘ্য কাবেরীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। সে কাবেরীকে বলে যে তার ভাই মৃন্ময় অন্যায়ভাবে অনেককে মেরেছে, আর আজ সে তার ভাইকে মেরে ফেলেছে। সে আর যাই হোক অন্যায় মেনে নিতে পারে না এবং তার কাছে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। কাবেরীরও তখন মৃন্ময়কে নিয়ে কোনো শোক ছিল না, আর সেও অর্ঘ্যর কথায় হ্যাঁ জানায়। এরপর অর্ঘ্য বলে যে সে তার পাসপোর্ট বাসায় ফেলে এসেছে, তাই তাদেরকে তাদের বাসায় যেতে হবে। আর এই সময়ে কাবেরী তার বাবাকে প্রণামও করে নিবে, যেহেতু সে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। বড়দের আশীর্বাদ তো নিতেই হয়। এরপর তারা বাসায় আসলে অর্ঘ্য তার বাবাকে বলে যে গীতাতে যেমন 5 ভাইয়ের একটি বউ ছিল এবং তারা তাকে সমান ভাগে ভাগ করে নিতে বলেছিল। এইটুকু বলেই সে থেমে যায়, আর তখন কাবেরী বুঝতে পারে না যে সে কি বলছে। সেই সময় অর্ঘ্য কাবেরীকে তার বাবাকে প্রণাম করতে বলে, আর সে তা করতে গেলে অর্ঘ্য পেছন থেকে দড়ি দিয়ে তার গলা চেপে ধরে। আর তখন সে বলে যে সে এটা জেনে গিয়েছে যে কাবেরী তার ভাইকে ভালোবাসতো। তাদের 2 ভাইয়ের মধ্যে সমান ভাগাভাগি হয়নি, এর জন্য কাবেরীকে এখন তার ভাইয়ের কাছে যেতে হবে। এটা বলেই সে তাকে মেরে ফেলে। এরপর সে বলে যে সে বলেছিল না যে তার কাছে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। এখানে বলে দেই, অর্ঘ্য আগে জানতো না যে কাবেরীর সাথে তার ভাই অর্করও সম্পর্ক ছিল। এজন্য সে এটা মেনে নিতে না পেরে তাকে মেরে ফেলে এবং সে তাকে বলে যে তাকে সে তার ক্যানভাসেই রাখবে। এমন বিশ্বাসঘাতক মানুষের তার জীবনের কোনো প্রয়োজন নেই। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। প্রীতম নয়নতারা আর অমিয়কে নিয়ে অর্ঘ্যর বাসায় যায়। সেখানে আগে থেকে থাকা পুলিশ তাকে জানায় যে অর্ঘ্য বাসায় নেই এবং তার গাড়িটিও নেই। বাসায় শুধু তার বাবা আর কেয়ারটেকার আছে। তখন তারা কেয়ারটেকারের কাছে জানতে চায় যে অর্ঘ্য কোথায় গিয়েছে। সে জানায় যে অর্ঘ্য গাড়ি নিয়ে কোথাও একটা গিয়েছে, তবে সে জানে না কোথায় গেছে। তখন সেখানে গোকুলের কুকুরটি আসে এবং একভাবে ডাকতে থাকে। তারা তখন কুকুরটিকে ফলো করতে করতে যায়, আর নয়নতারা সেখানেই থাকবে বলে। তখন নয়নতারা অর্ঘ্যর আর্ট স্টুডিওর দিকে যেতে থাকে, আর সে আগের কিছু কথা ভাবতে থাকে। সে আসলে অর্ঘ্যর নকশালের সাহায্য করত। তখন অর্ঘ্য তার কাছে জানতে চায় যে রাজনীতি তো তার কখনোই ভালো লাগতো না, তাহলে সে তাকে সাহায্য রাজনীতির জন্য করছে নাকি সে তাকে ভালোবাসে। নয়নতারা তখন তাকে বলে যে সব জংলা ফুলের তো নাম হয় না। তখন অর্ঘ্য বলে যে নয়নতারা জংলা ফুল না, এটা গৃহস্থে রাখার মতো ফুল। তার মানে বোঝা যায় তাদের মধ্যেও কোনো সম্পর্ক ছিল। যাই হোক, বর্তমানে ওই কুকুরটি তাদেরকে নিয়ে যায় গোকুলের কাছে। তারা গোকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তারা আর একটু সেখান থেকে এগিয়ে অর্ঘ্যর গাড়িটিও পায়,
কিন্তু তার মধ্যে অর্ঘ্য ছিল না। তখন আমাদেরকে কিছু সময় আগের দৃশ্য দেখানো হয়। অর্ঘ্য তার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই সে পেছন ফিরে দেখে সেখানে গোকুল। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। আসলে গোকুল তাকে ফলো করার জন্যই তার গাড়িতে লুকিয়েছিল। সে অর্ঘ্যকে তার গাড়িটা থামাতে বলে, কিন্তু সে না থামালে সে তার গলা টিপে ধরে। এরপর অর্ঘ্য তাকে তার কুনুই দিয়ে মেরে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং তার হাতে থাকা বন্দুক তার দিকে ধরে তাকে বাইরে আসতে বলে এবং তাকে থামানোর জন্য তার পায়েও গুলি করে। সে তাকে মারতে চায় না, কিন্তু গোকুল তখন তার বন্দুক দিয়ে অর্ঘ্যকে মারতে গেলে অর্ঘ্য সেটি দেখে ফেলে এবং সেই জন্য সে বাধ্য হয়ে তার বুকে গুলি করে। এরপরই সে গাড়ি নিয়ে পালাবে, তখনই গোকুল তার গাড়ির টায়ারে গুলি করে দেয় আর সেটি পাঞ্চার করে ফেলে। তখনই তার গাড়িটা ইমব্যালেন্স হয়ে যায়। যাই হোক, পুলিশ অর্ঘ্যকে চারিদিকে খুঁজতে থাকে এখন, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। এরপর এদিকে নয়নতারাকে দেখানো হয়। সে অর্ঘ্যর আর্ট গ্যালারিতে আগুন লাগিয়ে দেয় এবং একটি ছবি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখন আমাদেরকে দেখানো হয় যে অর্ঘ্য কাবেরীর লাশ একটি মমিতে ভরে সেটা সিমেন্ট দিয়ে সিল করে দেয় আর সে ওই মমিটা তার গ্যালারিতেই রেখে দেয়। সে এভাবে কাবেরীকে সে তার ক্যানভাসে রেখেছিল। যাই হোক, এরপর নয়নতারাকে দেখা যায়। সে তার ছেলে অরণ্যর আর্টটা নিয়ে বাইরের একটি বেঞ্চেই বসে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে পরাজিত। তো সেই সময় হঠাৎ করে নয়নতারা চোখ বড় বড় করে কারো দিকে তাকায়, আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে নয়নতারা কার দিকে তাকালো? এটা কি অর্ঘ্য না অন্য কেউ? তারা তো জানতেও পারল না যে কাবেরী মমির ভেতরেই রয়ে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। তো এই গল্পের পরবর্তী পার্ট আসবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। তবে এর সেকেন্ড সিজন আসলেই হয়তো আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবো, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।